অতএব আওয়ামী লীগ ফিরে এসে গেছে বলবো বাড়ি ভাই। আওয়ামী লীগের ফিরতে আর কত দেরি হবে ক্ষমতায়? আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের থেকে চলে যায়নি, আই রিপিট ইট। বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান আছে বাংলাদেশে, এবং সেটাকে নিষ্পেষিত করে, আমরা যদি বলি হাইড্রোলিক প্রেসারের নিচে প্রেশন করে তাকে ধরে রাখা হয়েছে, তারপরেও তাকে একদম চুপসে ফেলা যাচ্ছে না। আপনি আলমগীরের কথা, এই আনিস আলমগীর যিনি বের হয়ে আসলেন, এটা আমি ওনার এই কোর্টকে প্রমাণ হিসাবে বললাম যে বাংলাদেশের একটি জেলের কথা উনি বলেছেন, সেখানে শুধু আওয়ামী লীগের নেতা না, কর্মী, তৃণমূল, তার পদ নাই, তাদেরকে সেখানে জেলবন্দি করে রাখা হয়েছে। এই নিষ্পেষণ কতদিন ধরে রাখবেন? ফিজিক্সের মৌলিক তত্ত্বটাই হলো যে কোন শক্তি সে চিরস্থায়ী ভাবে ধরে রাখতে পারবেন না, সে ন্যাচারালি সে লুজ হতে বাধ্য। এবং আওয়ামী লীগ এমন একটা শক্তিশালী যে তাকে যত প্রেসার করছেন সে তত শক্তি দিয়ে প্রতিহত করছেন। এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন, অপোজিট এন্ড ইকুয়াল। আমরা এই ইয়াটাও জানি, থিওরিটাও জানি। অতএব আওয়ামী লীগ ফিরে এসে গেছে বলবো বাড়ি ভাই। আপনি যদি আমার কাছ থেকে উত্তর চান, আওয়ামী লীগকে কোথাও সরিয়ে দেওয়া যায়নি, আওয়ামী লীগ ফিরেছে এবং আওয়ামী লীগ অবস্থান করছে, কিন্তু সেটা প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে। এই সরকারের কাছে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একটা দাবি নয়, একটা আশা আছে। সেই আশাটা আমি শেয়ার করি। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনা প্রতিহতের ডাক দেননি, আই রিপিট ইট, প্রতিহতের ডাক দেননি। তিনি বলেছেন নির্বাচন বয়কট করবেন। আপনারা নির্বাচন কেন্দ্রে যদি যেতেই হয় নিরাপত্তার কারণে বা জোর করে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা ব্যালটে এমন ভাবে ভোট দেবেন যাতে এটা নষ্ট হয়, এবং আপনারা না ভোট দেবেন। এই জন্য গত নির্বাচনে আওয়ামী লীগ কি কোনো শক্তি নেই? একটা কেন্দ্রেও তারা দখল করতে পারতো না? অবশ্যই পারতো। আমরা দেখেছি 14, 18 যে কিভাবে আগুন সন্ত্রাস হয়েছে নির্বাচন প্রতিহতের ডাকে। শেখ হাসিনাকে যারাই প্রস্তাব করেছিল যে নেত্রী আপনি নির্বাচন প্রতিহত করবো, আমি একটা সরি বাড়ি ভাই, 1986 সনে তখন আমি আনন্দমোহন কলেজের ছাত্র, আমাদেরকে প্রতিহতের ডাক দেওয়া হলো যে তখন উপজেলা নির্বাচন। আমি প্রতিহত করতে গিয়ে মনোহরদী নরসিংদীর শিবপুরে আর্মির হাতে গ্রেফতার হই। তখন আমরা প্রতিহতের জন্য নেমেছিলাম। এবং আজকে যদি প্রতিহতের ডাক উনি দিতেন, তাহলে আমার মতন দস্তগীর জাহাঙ্গীরের মতন অনেক মানুষই বাংলাদেশে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা কামড় দিয়ে হলেও তারা প্রতিহত করতো, কিন্তু সেটা করেননি। অতএব এই তৃণমূলের একটা ধারণা আছে, যেই আশা আছে, যেহেতু জামাতকে ঠেকাতে গিয়ে এবং এই মনস্টার ইউনুসের হাত থেকে রক্ষা পেতে গিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা কিন্তু এই কথাটা ভুলে যাবেন না। তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের, তাদেরকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আর আপনাদের আরো একটি দায়িত্ব, এমনকি ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান যখন বলেন, এটা অনেকটা বাংলায় কিন্তু আমরা সোকল্ড বলি, তথাকথিতকে আমরা সোকল বললে সবাই বুঝি। তিনি তো ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সোকল নির্বাচনে, সোকল বাংলাদেশের নির্বাচন। অতএব তারেক সাহেব, আপনি তো ছিলেন ব্রিটেনে, 17 বছর ছিলেন। হ্যাঁ, এই 17 বছরে আপনার অনিচ্ছাকৃত ভাবেও ব্রিটিশ পার্লামেন্টের আপনি দেখতে হয়েছে তারা কি করে কাজ করে। অতএব যে আন্দোলন আপনি রেখেছেন সজাগ 18 বছর ইনক্লুসিভ নির্বাচন, সেটাতে কিন্তু আপনি ইনক্লুসিভ নির্বাচন করতে পারেননি। অতএব আপনি আপনার জালেই এখনো আবদ্ধ। অতএব আপনাকে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে সামনে এনে বলেন আসুন আপনার সাথে, আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনি নিজে বলুন, হে আওয়ামী লীগ, আপনাদেরকে যেটা বলেছিলাম যে আসুন ইনক্লুসিভ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা সেখানে পরাজিত হলে আমরা সেই নির্বাচন মেনে নেব। এটা আপনারই চ্যালেঞ্জ, আপনার চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। না হলে এই যে আওয়ামী লীগ কবে ফিরবে, আওয়ামী লীগ ফিরে গেছে এবং তারা যখন রুশে উঠবে বুঝতেই পারছেন। ধন্যবাদ আপনাকে। যেটা এখন ভারতীয় কোন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রাইম মিনিস্টার।
শতভাগ শতভাগ। কারণ এই ধরনের স্বাধীন চেতা যিনি আপনার লাস্ট প্রশ্নটা থেকে আমি বলি যে হয়তোবা আমাদের যারা আমরা আপনি সহ আমরা সাংবাদিকতা করি এবং বিশ্লেষণ করি, আমাদের কাছে এটা যে শেখ হাসিনা ভারতের, এমনকি ভারতের নিষেধ শব্দটাও ব্যবহার করতে পারি, ভারতের অসন্তুষ্টির উপর পা রেখে উনি চায়না গমন করেছিলেন। অতএব ওই বিষয়টা উনি আর সময় পাননি সেটার ভারসাম্যতা আনার, কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক যে খেলোয়াড়রা তারা অনেক দূর, অনেক দাবার ঘুটি অনেক দূর সামনে নিয়ে গিয়েছিলেন। অতএব ফিরে আসি আমাদের ওয়াশিংটন ডিসির বিষয়টা। একমাত্র ডক্টর ইউনূসকে দিয়ে পারলো শেষে মার্কিন যুক্তরাষ্ট্র, যেই দেশে আমি বসবাস করি, আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, পারলো শেষে বাংলাদেশের সাথে এমন একটি চুক্তি বা এমন কিছু চুক্তি সম্পাদন করা যেসবগুলো আসলে এমনকি মিলিটারি শাসকেরাও করতে সাহস বোধ করেননি। এর কারণটা ছিল এমনকি সামরিক শাসকরাও জানতো এই বাংলাদেশ ৭১ স্বাধীনতা লাভ করেছে একটি জাতীয়তাবাদী আন্দোলন, যেটা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই সার্বভৌম দেশকে তাদের বিক্রি করার যদি কোনো ধরনের সংবাদ মানুষের কাছে যায় তাহলে মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে উইদিন নো টাইম। কিন্তু আমাদের ২০২৪ ঘটনাটা একটু অন্য ধরনীয়। সেখানে সমস্ত পরাজিত শক্তিকে একত্রিত করে 5 ইয়ার্সের মেটিকুলাস প্ল্যানের ভিতর দিয়ে যে কার্যক্রম, সেটাতে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আমি মনে করি এমনকি বিএনপির নীতি নির্ধারক যারা প্রো বাংলাদেশ তাদেরকেও বাইরে রেখে এই শক্তিকে এমন ভাবে এখানে আনা হয় যে তোমরা ক্ষমতায় আমরা এনে দেব, আমরা বসিয়ে দেব, কিন্তু আমাদের জন্য এই কাজগুলো তোমাদের করতে হবে। যার জন্য ডক্টর ইউনূস এমনকি সর্বশেষ উনি ক্ষমতা ছাড়ার নির্বাচনের আগের দিন ওনার খলিলুর রহমানকে দ্রুত গতিতে আমাদের ওয়াশিংটন ডিসিতে পাঠিয়ে সাইন করানো হলো, যেটা নিয়ে এখন আপনি বলছেন, আমরা বলছি, আমরা প্রশ্ন তৈরি করছি যে বর্তমান সরকার এটা থেকে বের হবে হয়ে আসার উপায় কি? উপায় বহু উপায়। পরাজিত শক্তি যেটা বললেন, পরাজিত শক্তি ৭১ পরাজিত শক্তি শুধু এই রাজনৈতিক দলগুলা না, আমেরিকা স্বয়ং ৭১ পরাজিত শক্তি গেল। সেটা আপনি আমার সিনিয়র সাংবাদিক, আমি আপনার এই স্টেটমেন্টে অস্বীকার করতে পারি না, এবং আমার স্টেটমেন্টে পরাজিত শক্তি বলতে আমি শুধু জামাতকে বুঝাইনি এবং এটা বলিও নি। সো আমাদের ৭১ পরাজিত শক্তি, কারণ আমেরিকা তো আমাদের সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে যাতে আমাদের এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রাম যে বিচ্ছিন্নতাবাদী করা একটি সশস্ত্র গোষ্ঠী হিসাবে করার প্রচেষ্টা ওনারা করেছিলেন, সেই ইতিহাস অন্যদিন আলাপ হবে। চলে আসি কিভাবে এই সরকার বা ভবিষ্যতের কোন সরকার, প্রথম হতে হবে বঙ্গবন্ধুর মতন লিডারশিপ, যে বলবে, যে নিজকে বলবে যে আমার পরিণতি যদি চিলির আলেনদের মতো হয় তাহলেও আমি অমুকের কাছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। এই কথা শুধু মুখে বলার জন্য নয়, আমার মতন এই কথা যে ধারণ করবে এমন নেতৃত্বের প্রয়োজন। আরেকটি আইনগত ভিত্তি আপনাদের সামনে তুলে ধরে, আমাদেরকে আজকে যারা শুনছেন দয়া করে এই বিশ্লেষণটা আমি যদি ভুল করে থাকি আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরো ডিপে যাবো এটা নিয়ে। প্রথমত হলো যে আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট আমেরিকার বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের ব্যবস্থা করেছিলেন, এটাকে আমেরিকান উচ্চ আদালত বাতিল করে দিয়েছেন। অর্থাৎ যেই এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে সাইন করেছিলেন 20% থেকে 19% ট্যারিফে, সেটা ওই বাতিল, সেই বিষয়টাই বাতিল, এটা আর কোনো নাই, আইনে নাই, কোনো এমনকি আদেশও নাই। অতএব পরবর্তীক্ষণেই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন সকলের জন্য ফ্ল্যাট 15%। তাই বাংলাদেশের জন্য ওই যে চুক্তি, ওই চুক্তিটাই এইটাতেই বাংলাদেশের সরকার বলতে পারে যে আপনারা যদি বলেন এই চুক্তি আমাদের মানতে হবে, কিন্তু এই চুক্তি তো আপনাদের উচ্চ আদালতের আদেশেই খারিজ হয়ে যায়, কারণ আমরা তো এখন 19% নাই। এটা একটা বিষয়, এটার আইনি ব্যাখ্যা আমি যদি দিতে হয় দিব, আমি আইনের ছাত্র ছিলাম, আমি বা আমরা যারা আমার সিনিয়ররা আইন আন্তর্জাতিক, আমরা তো দেখলাম ওই আদালতের ওই সিদ্ধান্তের পরেও
এখানে পল কাপুর আসলেন, এবং এর আগে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়ে কংগ্রেচুলেট করার সময় মনে করিয়ে দিলেন চুক্তির কথা, এবং বললেন উনি তিনটা চুক্তির কথা মনে করিয়ে দিলেন। গো হেড, সরি আপনি জানেন। উনি মনে করেন যে এই চুক্তি বাস্তবায়নে আমরা আপনার সহযোগিতা চাই, প্লাস তার মেয়াদের উল্লেখ করে দিলেন, মেয়াদটা যাতে ঠিক মতো উনি শেষ করতে পারেন। এই বিষয়গুলা হাত পা বাঁধা একসাথে আবারও আপনি থ্যাংক ইউ সো মাচ বারি ভাই এটা উল্লেখ করার জন্য। আমার সামনেও ছিল এটা, কিন্তু আমি সেটা এভাবে বলবো যে আমাদের প্রথমেই আবার রিপিট করতে হবে যে শিরোধারাহীন নেতৃত্ব দিয়ে এটা থেকে বের, এটা আমাদের নাই। বাস্তবতাটা হলো যে এই চুক্তিটা তাদের রেটিফাই করতে হবে দুই পক্ষকেই, কারণ কোর্টের আদেশ আমেরিকাতে যদি আপনি না মানেন, আপনি জানেন ইতিমধ্যে আমেরিকার যিনি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ছিলেন, উনাকে যে তাদের আমাদের এখানকার কংগ্রেস কমিটি তাদেরকে ওনাকে কয়েকবার এই কমিটিতে এসে ব্যাখ্যা করার জন্য ডাকার পর যেহেতু আসেননি, তারপর ফাইনালি যখন আসলেন ওনাকে এমন গ্রিল করেন যে পরবর্তী দিনই ট্রাম্প তাকে পদচ্যুত করতে হয়। অতএব এই ডোনাল্ড ট্রাম্পের আদেশগুলো যে কোর্ট বাতিল করে দিয়েছেন, এখন এই চুক্তিগুলো শুধু বাংলাদেশ সরকারকে বলতে হবে যে আপনারা যে আমাদের প্রেসার করছেন এই চুক্তি তো নবায়ন করতে হবে। এটা হলো একটা বিষয়। নবায়নের সময় নবায়ন অথবা পরিবর্ধন, এডিট বলছি আর কি, এই আমি শব্দটা অন্য লিগাল টার্ম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট যেটা আরেকটা বিষয় সেটা হলো নবনির্বাচিত সরকারের কাছে কিন্তু এইসবগুলো অ্যাপ্রুভাল প্রসিডিউর। আমি যদি বলি যে যদি হয়ে থাকে দ্বিপাক্ষিক কোনো চুক্তি, আমার মনে হয় এটা রেটিফিকেশন প্রয়োজন আছে। আর যদি না থাকে আমাদেরকে কেউ বলবেন। যদি রেটিফিকেশন করতে হয় তাহলে এটা পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে এটা পাস না করলে এটা বাংলাদেশের জন্য বাধ্য নয়, সরকার মানতে বাধ্য নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এমন ভাবে চুক্তিটা করে গেছেন যে সরকারের, আমি যেই শব্দ দুটি ব্যবহার করব, সরকারের নিজস্ব কিছু অথরিটি থাকে, সেই অথরিটিটা উনি ব্যবহার করতে পারেন যে এই চুক্তিটা উনি করেছেন। অতএব এই সরকারকে বলতে হবে যে এটা সরাসরি যখন এই চুক্তিটা হয় তখন এটা নির্বাচিত সরকার ছিল না, এবং এই চুক্তির এই বিষয়গুলো নিয়ে আমাদের আপনাদের সাথে আবার আলাপ করার প্রয়োজন। বারি ভাই আবার ফিরে যাই এই কথা বলার জন্য। আমরা যদি দেশের ভিতর থেকে বলি এই চুক্তির সময় বিএনপি জামাত দুজনের সম্মতি নেওয়া হয়েছে, এবং সেই ব্যক্তির মুখে কথাটা আসছে যাকে বলা হয় বিএনপি গভর্নমেন্ট নিজেদের লোক থাকা সত্ত্বেও তারা তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছে। আপনি আমার অনেকটা বলবো যে ফজলুল বারী ভাই, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে একদম আমি যে কথাটাতে যাব সেটি আমাদের সামনে নিয়ে চলে আসছেন। দেখুন, ডক্টর ইউনূসের সময়ের তিনজন ব্যক্তিকে, মানে অনেক ব্যক্তি যাদের আমার লিস্ট নাই, তিনজন ব্যক্তিকে সরাসরি দেখা যাচ্ছে যে বিএনপির না হয়েও তারা এই সরকারের অংশ। যেমন আপনি একজনের নাম বলছেন যাকে আমরা রজার বলি, ডক্টর রজার হিসাবে উনি আমেরিকায় পরিচিত। তিনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা, এবং ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর মতন দায়িত্ব দিতে হলো। এখন আপনি আর আমি যে কথাটা তুলে ধরবো আমাদের শ্রোতাদের জন্য, দেখবেন আমাদের দেশের বর্তমানে তথাকথিত সকল নির্বাচনের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী আছেন। সেই প্রধানমন্ত্রীর ক্যাবিনেট একজন মন্ত্রী, যিনি অন্য দেশের নির্দেশে সেখানে অধিষ্ঠিত হয়েছেন বা তাকে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন এই সরকার। সেই প্রধানমন্ত্রীকে ডিঙ্গিয়ে ক্যাবিনেটের ডিসিশন না নিয়ে উনি জনসম্মুখে নয়, গণমাধ্যমে এসে উনি বলছেন যে এই চুক্তি করতে বিএনপি এবং জামাতের সাথে আগেই আলাপ হয়েছে। এটা কিন্তু সরকারের বক্তব্য নয়, কিন্তু সরকার প্রধান সহ কেউ এটার প্রতিবাদ করতে দুঃসাহস, আমি শব্দটা রিপিট করি, কেউ এটা দুঃসাহস দেখা করতে পারেনি। আপনাকে আমি আমাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের কোন সরকারের ক্যাবিনেট মন্ত্রী যদি সরকারের সম্বন্ধে কোনো কথা বলে যেটা সরকারের সাথে একমত নয়, পার্টির সাথে একমত নয়, তাহলে তো তার প্রথমই চাকরি যাবে যে আপনি কথা বললেন কি করে। জামাত বলছে, জামাতও কিন্তু
যেহেতু পার্লামেন্টারি সরকারে যে দল ক্ষমতায় থাকে তাদেরকে বলা হয় সরকারি দল, কিন্তু বিরোধী দল তো সরকারের অংশ। সেই হিসাবে এই সরকার বলছে, জামাত বলছে যে আমরা কিন্তু এটা জানি না, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে কোনো কথা বলা সম্ভব হয়নি। আমার প্রশ্ন আপনার মাধ্যমে, বাংলাদেশে যারা শুনছেন, যারা এটা নিয়ে গবেষণা করবেন, লিখবেন, বাংলাদেশে আসলে কি প্রধানমন্ত্রী কে? ডক্টর রজার নাকি অন্য কেউ? এই প্রশ্নটা করে গেলাম, কারণ ডক্টর রজার যে কথাটা বললেন যে বিএনপি এটা জানতো, সেটার প্রতিবাদ ওনারা এখনো পর্যন্ত দুঃসাহস দেখেননি। এবং ভারত সহ ইউকে সহ সমস্ত জায়গায় ডক্টর রজার মিডিয়া কভারেজ যেটা পাচ্ছে, এটা বাংলাদেশের বর্তমান তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু পাচ্ছেন না। অতএব আমেরিকা থেকে যদি এই চুক্তির বাইরে আমাদের বের হতে হয়, প্রথমত হতে হবে একজন নেতৃত্ব যেই বিষয়টা তুলে ধরতে পারবে, যেমন বঙ্গবন্ধু, যেমন শেখ হাসিনা।